সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং হতে বেশ কিছু টপিকস কভার করেছিলাম। মূলত আমি তোমাদের সাথে ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো নিয়ে কথা বলেছিলাম এবং সর্বশেষে প্রোটোকলের বেশ কিছু ফাংশন নিয়ে কথা বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো বাসায় পড়াশোনা করেছো। তো আজকে আমি তোমাদের সাথে ডাটা কমিউনিকেশনের কিছু উপাদান নিয়ে কথা বলবো। তো এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান এবং ডাটা কমিউনিকেশনের উপাদান এক জিনিস নয়। আমরা ডাটা কমিউনিকেশন সিস্টেমের কয়েকটা উপাদান সম্পর্কে গত ক্লাসে জেনেছিলাম। তো একটা ডাটা কমিউনিকেশন সংগঠিত হতে কি কি উপাদানগুলো কাজ করে সেইগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তো তার আগে তোমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো সিগন্যাল। তো সিগন্যাল সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে যেটা বলতে হবে, ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডাটাগুলো বিভিন্নভাবে পাঠানো যেতে পারে। অর্থাৎ একটা ডিভাইস থেকে যে আমরা আরেকটা ডিভাইসে ডাটা পাঠাচ্ছি, ডাটাগুলো বিভিন্নভাবে পাঠানো যেতে পারে। হতে পারে সেটা তোমার বৈদ্যুতিক সংকেত, হতে পারে সেটা তড়িৎ চুম্বক তরঙ্গ অর্থাৎ আলোক সংকেত, অথবা হতে পারে সেটা শব্দ সংকেত। তো আমি আপাতত তোমাদেরকে মানে যেটাকে আমি যে তোমাদেরকে এখানে সংকেতের কথা বললাম, তো আমরা যে সিগন্যালটা মানে ডাটাটা পাঠাচ্ছি, ওটা মূলত এই যে বৈদ্যুতিক সংকেত বা আলোক সংকেত বা শব্দ সংকেত হিসেবে পাঠাই, যেটাকে আমরা সিগন্যাল বলতে পারি। তো আপাতত আমি তোমাদেরকে আজকে বৈদ্যুতিক সংকেত অর্থাৎ ইলেকট্রিক্যাল সিগন্যালটাকেই এক্সাম্পল হিসেবে ধরে তোমাদের বাকি অংশটাকে বুঝাবো। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল বলতে মূলত বোঝানো হয় যে সময়ের সাথে সাথে ভোল্টেজের মানের পরিবর্তন। অর্থাৎ সময় যত যাবে বিভিন্ন ধরনের ভোল্টেজের মান পাওয়া যাবে। আর এই মানগুলোকে আমরা যদি একটা খাতায় প্লট করি, অর্থাৎ একটা খাতায় যদি পয়েন্টগুলা বসাই, সেটা দেখতে এরকম হবে। ঠিক 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 এরকমই হবে দেখতে। যে ধরো তোমার যদি কোনো ধরনের ভোল্টেজ না থাকে, সেক্ষেত্রে সেটা মাঝখানে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেই লাইনের মধ্যে বসবে, অর্থাৎ ভোল্টেজের মানগুলো। আর যদি ভোল্টেজ বাড়তে থাকে, বাড়তে বাড়তে যদি বাড়তে বাড়তে যদি জিরো লেভেল থেকে উপরে উঠতে থাকে, সেক্ষেত্রে ভোল্টেজের মানগুলোকে প্লট করতে হবে এই লাইনের উপরে। অর্থাৎ এই যে উপরে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো তোমার জিরো থেকে হাই ভোল্টেজ। আর যদি ভোল্টেজের মানটা কমতে থাকে, কমতে কমতে যদি নেগেটিভ, মানে এখান থেকে যে এই যে দেখো মানগুলো কমছে, কমতে কমতে যদি নেগেটিভ সাইডে চলে আসে, অর্থাৎ ভোল্টেজের মানটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে মানগুলো প্লট হবে নিচে। এভাবে মানগুলো প্লট করার পর এখন আমরা যদি সবগুলো মানকে একসাথে অ্যাটাচ করে একসাথে কানেক্ট করে দিই, তাহলে যে অবস্থাটা দাঁড়াচ্ছে এটাকে বলা হয় একটা ওয়েভ ফর্ম। ঠিক আছে? তো এটাকে বলা হয় একটা ওয়েভ ফর্ম। তো আমরা এটাতে একটু পরে আসছি, আমরা আগে ফর্মাল সংখ্যাটা পড়ে আসি। এখানে যেটা বলছে, যে সংকেতের মান বৈদ্যুতিক সংকেত হোক বা আলোক সংকেত হোক বা শব্দ সংকেত হোক, সময়ের সাথে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন হয়, তাকে সিগন্যাল বলে। সিগন্যাল দুই ধরনের হতে পারে, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ আমরা যে বললাম একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠানো হচ্ছে সিগন্যাল আকারে, সিগন্যালটা বিভিন্ন ধরনের হতে পারে। যেটা তোমার হতে পারে সেটা ইলেকট্রিক সিগন্যাল, হতে পারে সেটা লাইট সিগন্যাল, হতে পারে সেটা সাউন্ড সিগন্যাল। এখন এই যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলোকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো এই যে একটু আগেই তোমাদেরকে যেটা দেখালাম, যেটা দেখালাম, আমি এখানে প্লটিং করে দেখালাম। এই যে এখানে সবগুলো মানকে একসাথে করে দেখালাম। এটা হচ্ছে তোমার এখানে যে ওয়েভ ফর্মটা তৈরি হলো, এটা হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল। অর্থাৎ এই যে ওয়েভ ফর্মটা, এটাকে এক কথায় বলা যায় অ্যানালগ সিগন্যাল। এই যে যেটা আমি এখানে স্লাইডে দেখাচ্ছি। তো অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যেটা হয়, অ্যানালগ সিগন্যালের মানগুলো হয় খুব কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে তোমার ভোল্টেজের যে মানগুলা, এখানে যে ভোল্টেজের মানগুলার ফ্র্যাকশনাল ডিফারেন্স খুব সামান্য, অর্থাৎ খুব সামান্য দশমিক পার্থক্য নিয়ে তোমার অনেকগুলো ভোল্টেজের মান হতে পারে। তো ভোল্টেজের মানগুলোকে যখন আমরা একসাথে করে একটা ওয়েভ ফর্ম তৈরি করি, এই ওয়েভ ফর্মটাকে বলা হয় সাইন ওয়েভ। অর্থাৎ অ্যানালগ সিগন্যালের যে ওয়েভ ফর্মটা তৈরি হলো এখানে, এগুলোকে বলা হয় ওয়েভ ফর্ম। অর্থাৎ তুমি ভোল্টেজের মানগুলোকে যখন একসাথে অ্যাড করে দিবে, ওটাকে বলা হয় ওয়েভ ফর্ম। তো এই ওয়েভ ফর্মটা যেটা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমি ড্র করলাম একটু আগে, এই যে এটাকে বলা হয় তোমার সাইন ওয়েভ।
আর ডিজিটাল সিগন্যাল যেটা, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না, অর্থাৎ ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এরকম তোমার ফ্র্যাকশনাল ডিফারেন্স থাকে না তেমন একটা। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার ধরো ডিজিটাল সিগন্যালের দুটো স্টেট থাকে, একটা হচ্ছে ভোল্টেজ থাকবে অথবা ভোল্টেজ থাকবে না। তো ভোল্টেজ যদি না থাকে সেক্ষেত্রে যে পয়েন্টগুলো আসবে সেগুলো প্লট করতে হবে, সেগুলোকে বসাতে হবে এই লাইন বরাবর। আর যদি ভোল্টেজ থাকে সেটা হতে পারে পজিটিভ ভোল্টেজ অথবা হতে পারে নেগেটিভ ভোল্টেজ। তোমরা ইতিমধ্যে তো জানো নিশ্চয়ই যে একটা ভোল্টেজ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো যদি ভোল্টেজটা পজিটিভ হয় সেই বিন্দুগুলো প্লটিং করতে হবে তোমাকে উপরের দিকে, আর যদি ভোল্টেজটা নেগেটিভ হয় সেক্ষেত্রে বিন্দুগুলো প্লট করতে হবে নিচের দিকে। আর এভাবেই একটা ডিজিটাল সিগন্যালের ভোল্টেজগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো এই সবগুলো ভোল্টেজের মানকে অর্থাৎ প্লটিং পয়েন্টগুলোকে যদি আমরা একসাথে কানেক্ট করে দিই, যে ওয়েভ ফর্মটা তৈরি হবে এটাকে তুমি ডিজিটাল সিগন্যাল বলতে পারো, অর্থাৎ ডিজিটাল সিগন্যালের ওয়েভ ফর্ম বলতে পারো। আর এটা হচ্ছে স্কয়ার ওয়েভ। আর আরেকটা জিনিস যে তোমার ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে তোমার ডিজিটাল ডিভাইসগুলো সাধারণত ডিজিটাল আকারে ডাটাগুলো সঞ্চিত রাখে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালটাই একটা ডিজিটাল ডিভাইসে ব্যবহার হয়। যেমন ধরো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে ডাটা কমিউনিকেশনের মৌলিক বিষয়গুলো পড়তে গিয়ে আমরা যে প্রেরক এবং প্রাপকের কথা বলেছিলাম, সেখানে যে ডিভাইসগুলোর কথা বলেছিলাম যেমন কম্পিউটার, মোবাইল, টেলিফোন, এই ডিভাইসগুলোতে সাধারণত ডাটাগুলো ডিজিটাল সিগন্যাল আকারে জমা থাকে, অর্থাৎ ডাটাগুলো ডিজিটাল ফরম্যাট জমা থাকে। এখন ডিজিটাল ফরম্যাট জিনিসটা কি? এই যে তো আমরা একটু আগে বললাম যে ডিজিটাল সিগন্যালটা সাধারণত 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ একটা ডাটা যেটা তোমার ডিভাইসে স্টোর থাকে সেটা 0 1 দিয়েই কিন্তু স্টোর করা থাকে। অর্থাৎ ধরো তোমার কাছে থাকতে পারে একটা অডিও ফাইল অথবা একটা ইমেজ অথবা একটা ভিডিও ফাইল। এই ফাইলগুলো তুমি তোমার ডিভাইসে যে রেখে দিচ্ছ, মোবাইল ফোনে হোক বা কম্পিউটারে, এগুলো কিন্তু 0 1 আকারে সঞ্চিত থাকে। এখন কিভাবে তোমার ভিডিও ডাটাটা, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ভিডিও প্লে হচ্ছে বা একটা ছবি, এই ডাটাগুলো কিভাবে 0 1 দিয়ে স্টোর করা থাকে আমাদের ডিভাইসে, ওই জিনিসটা সম্পর্কে বিস্তারিত আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। আমি অত ডিটেলসে যাচ্ছি না। আপাতত মনে রাখো যে ডিজিটাল ডিভাইসগুলো যেগুলো আমরা ব্যবহার করি এগুলো ডিজিটাল সিগন্যাল নিয়েই কাজ করে, অর্থাৎ তারা সব ধরনের ডাটাকে ডিজিটাল আকারে যেহেতু স্টোর করতেছে সুতরাং তারা ডিজিটাল সিগন্যাল নিয়েই কাজ করে। আর আরেকটা বিষয় যেটা ধরো আমরা যে ডাটাগুলো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাচ্ছি সেক্ষেত্রে যে একটা মিডিয়াম আমরা ব্যবহার করতেছি বা চ্যানেল ব্যবহার করতেছি, হতে পারে সেটা তারবিহীন বা হতে পারে সেটা তারযুক্ত। তো তারবিহীন বা তারযুক্ত মাধ্যমগুলোতে কিন্তু অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল দুটোই কাজ করে, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল দুটোই কিন্তু তোমার কমিউনিকেশন মিডিয়াম বা চ্যানেল দিয়ে পাঠানো যায়। তো আপাতত আমি মনে করছি তোমরা সিগন্যাল সম্পর্কে যথেষ্ট পরিমাণ আইডিয়া পেয়েছো। তো আমি বিস্তারিত আর কোনো আলোচনা করছি না, পরবর্তী টপিক্সে যাব আমি। পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের উপাদান। তো ডাটা কমিউনিকেশনের উপাদান সম্পর্কে তোমাদেরকে বলার আগে আরেকটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি। প্রায় সব ধরনের ডাটা কমিউনিকেশনে তোমরা দেখবে মডুলেশন এবং ডিমডুলেশন নামে দুটো অপারেশন হয়। এই মডুলেশন এবং ডিমডুলেশন নামে দুটো অপারেশন মূলত তোমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে ডাটাটা পাঠানো হচ্ছে সিগন্যাল আকারে, সেই সিগন্যালের উপরেই কিন্তু প্রয়োগ করা হয়। মূলত সিগন্যালের ধরন পরিবর্তনের জন্যই এই দুটো অপারেশন করা হয়ে থাকে। অর্থাৎ ধরো কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে ডিজিটাল সিগন্যাল আছে, সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার প্রয়োজন হচ্ছে, তখন সেক্ষেত্রে মডুলেশন প্রসেসটা চালানো হয়। আর ধরো কোনো একটা জায়গায় ধরো অ্যানালগ সিগন্যাল আছে, সেটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রয়োজন হচ্ছে, সেখানে ডিমডুলেশন অপারেশনটা চালানো হয়। তো এটা আমরা একটু পরেই বিস্তারিত জানবো। চলো আমরা দেখে নিই ডেটা কমিউনিকেশনের উপাদান। ডেটা কমিউনিকেশনে সাধারণত 5টা উপাদান ব্যবহৃত হয়। উৎস অর্থাৎ যেটাকে সোর্স বলছি আমরা, প্রেরক যেটাকে ট্রান্সমিটার বলা হচ্ছে, মাধ্যম মিডিয়াম বা ট্রান্সমিশন সিস্টেম যেটাকে আমরা বলি, এরপর হচ্ছে গ্রাহক, এরপর হলো গন্তব্য। তো উৎস জিনিসটা কি? যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন। অর্থাৎ তোমার যে ডিভাইসটা থেকে ডাটাটা পাঠানো হবে অ্যাকচুয়ালি সেই ডিভাইসটাকে বলা হচ্ছে এখানে সোর্স বা উৎস। তো এটার উদাহরণ হচ্ছে কম্পিউটার, টেলিফোন। এরপরে বলতেছে কি প্রেরক, যে যন্ত্র উৎসের ডাটাকে মাধ্যমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করে এবং ডাটার নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড করে, তাকে প্রেরক বলে। প্রেরকের কাজ হচ্ছে ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণ করা। আচ্ছা, এইখানে তোমাদের একটা বিষয় কনফিউশন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। ডাটা কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে তোমরা প্রেরক হিসেবে কিন্তু পড়েছিলে কম্পিউটার, টেলিফোন। এখানে দেখছো তোমরা যে ডাটা কমিউনিকেশনের উপাদান হিসেবে উৎসকে বলা হচ্ছে এই ডিভাইস, মানে এই ডিভাইসগুলোকে বলা হচ্ছে উৎস। এই বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন থাকার প্রয়োজন নেই। মূলত প্রেরক ডিভাইসটাকে আরেকটু এলাবোরেটলি ভেঙে ভেঙে বোঝানোর জন্যই এভাবে দেওয়া হয়েছে। তো প্রেরক জিনিসটা কি একটু পরেই তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা ডাটা ট্রান্সমিশনের জন্য ডিভাইসগুলো ব্যবহার করছি, সেগুলো অর্থাৎ কম্পিউটার, টেলিফোন, যেগুলোকে আমরা উৎস বলছি, এই উৎসগুলো কি ডিজিটাল ডিভাইস। তাহলে ডিজিটাল ডিভাইসগুলো একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম, ডিজিটাল ডিভাইসগুলো সাধারণত ডিজিটাল ডাটা নিয়ে কাজ করে। তো ডিজিটাল ডাটাগুলো কি সাধারণত 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো মিডিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, তোমার মিডিয়াম সাধারণত তোমার অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট, মিডিয়াম দিয়ে সাধারণত অ্যানালগ সিগন্যালটাই বেশি ট্রান্সমিট হয়। তো এই যে অ্যানালগ সিগন্যালটা মিডিয়াম দিয়ে ট্রান্সমিট হচ্ছে, অ্যানালগ সিগন্যালটা ট্রান্সমিট করার জন্য তো আমাদেরকে এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করতে হবে, কারণ ডিজিটাল সিগন্যালটাকে কনভার্ট না করলে তো আমরা অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠাতে পারছি না। তো সেক্ষেত্রে করা হয় কি, তোমার প্রেরক যে যন্ত্রটা থাকবে সে কি করে, ডিজিটাল যে ডাটাটা তোমার উৎসে অর্থাৎ তোমার ডিভাইসে আছে সেই ডাটাটাকে ইনপুট হিসেবে নেয়, এবং ইনপুট হিসেবে নেওয়ার পরে সেই ডিজিটাল ডাটাটাকে সে কি করে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। এই যে দেখো, এটা হচ্ছে আমার সোর্স, অর্থাৎ কম্পিউটার বা মোবাইল ফোন তুমি যেটাই বলো না কেন, এই সোর্স থেকে যে ডাটাটা তুমি ডেস্টিনেশনে পাঠাবা অর্থাৎ গন্তব্যের দিকে পাঠাবা, সেই সোর্সের ডাটাটা থাকে ডিজিটাল ফরম্যাটে অর্থাৎ ডিজিটাল সিগন্যাল আকারে থাকে, সেটাকে সে ট্রান্সমিটার কি করে ইনপুট হিসেবে নেয় এবং অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। এই যে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করছে, এটাকে বলা হয় মডুলেশন। তো প্রেরকের একটা এক্সাম্পল হচ্ছে মডেম, অর্থাৎ এখানে যে ট্রান্সমিটারটা আমি বললাম, ট্রান্সমিটারের একটা এক্সাম্পল হতে পারে কি মডেম। মডেম কি করে, মডেম এই যে তোমার ডিজিটাল সিগন্যালটা দেওয়া আছে, এই ডিজিটাল সিগন্যালটাকে ইনপুট হিসেবে নেয়, অর্থাৎ সোর্স থেকে যেটা পাঠানো হচ্ছে সেটাকে ইনপুট হিসেবে নেয় এবং সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। আরেকটা কাজ করে, সেটা এখানে বলা হয়েছে যে ডেটার নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড করে। অর্থাৎ তুমি যে ডাটাটা পাঠাচ্ছ ডিজিটাল সিগন্যাল থেকে সে অ্যানালগে কনভার্ট করছে, সাথে সাথে সে এনকোডও করে থাকে। এনকোড বিষয়টা কি, এনকোড বিষয়টা সম্পর্কে যদি আমি বলতে চাই, আমি বলবো যে ধরো ডাটাটাকে যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠানো হচ্ছে, ডাটার নিরাপত্তা যাতে থাকে, অর্থাৎ ডাটাকে যাতে সহজে কেউ চুরি করতে না পারে, হ্যাকাররা যাতে বুঝতে না পারে যে এখানে মূল ডাটাটা কি, মূল ডাটাটাকে পরিবর্তিত রূপে পাঠানো হয়, এমন একটা ফরম্যাটে পাঠানো হয় যাতে ডাটাটা বোঝা না যায়। তো এনকোডিং জিনিসটা কি সেই বিষয়ে আমরা বিস্তারিত ষষ্ঠ অধ্যায়ে জানবো, আপাতত আমি ওদিকে যাচ্ছি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেরক কি কাজটা করছে। এখন হলো মাধ্যম, যার মধ্য দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলে। অর্থাৎ সোর্স থেকে তো আমরা ডাটাটা ডিজিটাল সিগন্যালটা পাঠিয়ে দিলাম, সেটাকে ট্রান্সমিট করার আগে প্রয়োজনীয় কনভার্সন করলো, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে নিল। কনভার্ট করার সাথে সাথে সে এনকোডিংও করলো। এখন এনকোডিং করার পর সে ট্রান্সমিটার কি করে, সেটাকে ট্রান্সমিশন সিস্টেমে অর্থাৎ মাধ্যমে দিয়ে দেয়। মাধ্যম সেই অ্যানালগ সিগন্যালটাকে পরবর্তীতে রিসিভার এন্ডে অর্থাৎ গ্রাহক প্রান্তের যে অর্থাৎ রিসিভার এন্ডে যে দিক দিয়ে ডাটাটা রিসিভ হবে সেই দিকে যে গ্রাহক প্রান্ত আছে সেই গ্রাহক প্রান্তে পাঠিয়ে দেয়। তো মাধ্যমটা তোমার দুই ধরনের হতে পারে, তার মাধ্যম, তার মিহির মাধ্যম। এটা সম্পর্কে ইতিমধ্যে তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি। তার মাধ্যম ছিল তোমার টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এবং তার বিহীন মাধ্যম হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তী সেটা হচ্ছে গ্রাহক। কমিউনিকেশন সিস্টেমে যার কাছে ডাটা পাঠানো হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। গ্রাহকের কাজ হচ্ছে মাধ্যম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের উপযোগী সিগন্যালে রূপান্তর করা। এটার উদাহরণও কিন্তু মডেম বলেছে। তো আমরা একটু চিত্রটা দেখে আসি। দেখো, আমরা সোর্স থেকে ট্রান্সমিটারের কাছে যে সিগন্যালটা পাঠিয়েছিলাম সেই সিগন্যালটা ট্রান্সমিটার অর্থাৎ মডেমের কাছেই কিন্তু এসেছিল। তো মডেম সেটাকে কি করেছিল, মডুলেশন প্রসেসের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করেছিল এবং করার পর সেটাকে প্রয়োজনীয় এনকোডিং এর পর
ট্রান্সমিশন সিস্টেমে দিয়েছিল। এবার ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ মাধ্যম দিয়ে জিনিসটা রিসিভার সাইডে অর্থাৎ গন্তব্যের দিকে যে রিসিভারটা আছে, গন্তব্যের দিকে যে গ্রাহকটা আছে সেই গ্রাহকের কাছে পাঠিয়ে দিল। তো গ্রাহক বলতে এখানে মডেমকে বোঝানো হচ্ছে। মডেম এক্ষেত্রে কি কাজ করে দেখো, আমরা একটা ডিভাইস থেকে পাঠিয়েছি যেটা একটা ডিজিটাল ডিভাইস ছিল, আরেকটা ডিভাইসে পাঠাচ্ছি সেটাও তো একটা ডিজিটাল ডিভাইস। তাহলে অ্যানালগ সিগন্যাল তো আর ডিজিটাল ডিভাইস পড়তে পারে না। সেক্ষেত্রে গন্তব্যের দিকেও একটা রিসিভার বসানো থাকে, অর্থাৎ একটা মডেম বসানো আছে। এক্ষেত্রে সে কি করছে, সে এই অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। এই যে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে সেটাকে বলা হয় ডিমোডুলেশন। অর্থাৎ এই যে মডুলেশনের মাধ্যমে আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করেছিলাম সেটাকে সে আবার ডিমোডুলেট করে অরিজিনাল যে ডিজিটাল সিগন্যালটা ছিল সেটাতে রূপান্তর করলো। রূপান্তর করার পর প্রয়োজনীয় ডিকোডিং করেছে। এখানে যে এনকোডিং এর কথা আমরা বলেছিলাম, এনকোডিং এ করার পরেই তো সেটা এখানে পাঠানো হয়েছিল। তো সেটাকে ডিকোডিং করার পর সে আবার কোথায় দিয়ে দেয়, ডেস্টিনেশন অর্থাৎ মেইন গন্তব্য যেটা, যেখানে সর্বশেষ আমার ডাটাটা রিসিভ করার কথা ছিল সেখানে পাঠিয়ে দেয়। তো এক্ষেত্রে মডেমটা তোমার মানে সেন্ডিং সাইডে ট্রান্সমিটার হিসেবে অর্থাৎ প্রেরক হিসেবে কাজ করছে, আর রিসিভিং সাইডে গ্রাহক বা প্রাপক হিসেবে কাজ করতেছে। এক্ষেত্রে প্রেরক প্রান্তে যখন তোমার মডেম কাজ করছে সেক্ষেত্রে কি হচ্ছে, সে মডুলেশন অপারেশন পারফর্ম করছে, আর গ্রাহক প্রান্তে সে কি করছে, ডিমডুলেশন অপারেশনটা পারফর্ম করছে। ঠিক সেম ভাবে যখন আমরা ডেস্টিনেশন থেকে কোনো রেসপন্স পাঠাবো সোর্সের উদ্দেশ্যে, তখন মডেম এই পাশেরটা বিপরীত কাজ করবে এবং এই পাশের মডেমটাও তার ঠিক বিপরীত কাজটা করবে। অর্থাৎ রিসিভ করার জন্য সে এখানে ডিমডুলেশন পারফর্ম করবে, আর এ পাঠানোর জন্য মডুলেশন পারফর্ম করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে গ্রাহকটা কিভাবে কাজ করছে বা প্রেরকটা কিভাবে কাজ করছে। এরপর হচ্ছে গন্তব্য। উৎস থেকে ট্রান্সমিশনের পর ডাটা সর্বশেষ যে যন্ত্রে পৌঁছে তাকে গন্তব্য বলে। অর্থাৎ তুমি যে উৎস থেকে তোমার একটা ডিভাইস থেকে যে ডাটাটা পাঠালা সেটা যে যন্ত্রে অর্থাৎ সর্বশেষ যে ডেস্টিনেশনে ইন্টেন্ডেড যে ডিভাইসে পাঠানো হচ্ছিল সেই যন্ত্রে যে পৌঁছালো সেটাকে কি বলতেছে, গন্তব্য বলতেছে। গন্তব্য হিসেবে কি হতে পারে, সার্ভার হতে পারে, পার্সোনাল কম্পিউটার হতে পারে। তো সার্ভার যেহেতু বলেছে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। সেটা দেখো, গত ক্লাসে মনে হয় আমার এই ছবিটা দেখিয়েছিলাম আমি তোমাদেরকে, খুব সম্ভবত, হ্যাঁ এটাই। আমি এটা ওপেন করি ফটোসে। তো দেখো আমাদের সেন্ডার ছিল এই জেড ডিভাইসটা আর রিসিভার ছিল ফেসবুক। তো সেন্ডার থেকে আমরা যখন একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমি ফেসবুক ইউজ করব, ফেসবুকের পেজটা আমার ডিভাইসে লোড হতে হবে, তো আমি একটা সিগন্যাল এখান থেকে পাঠাচ্ছি। তো সিগন্যালটা যখন পাঠাচ্ছি এটা আইএসপির সাথে কানেক্টেড থাকা কোনো মডেমের মধ্য দিয়ে পাস হবে এবং ওই মডেমের মধ্য দিয়ে মডুলেশন প্রসেসটা পারফর্ম হবে। পারফর্ম হওয়ার পরে সেই সিগন্যালটা আমার এই মিডিয়াম দিয়ে ফেসবুকের কাছে আসবে এবং ফেসবুকের নেটওয়ার্কের কাছে আসার পর এই ফেসবুকের নেটওয়ার্কের সাথে একটা মডেম সংযুক্ত থাকবে, সেই মডেমের মধ্য দিয়ে প্রবেশ করবে। মডেম সেটাকে ডিমোডুলেট করে ফেসবুকের সার্ভারে পাঠাবে। ফেসবুকের সার্ভার আবার তাকে একটা রেসপন্স করবে। তো এই ক্ষেত্রে দেখো আমি প্রথম ধাপের ক্ষেত্রে এটা ছিল আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন হিসেবে এখানে ডেস্টিনেশন হিসেবে যেটা বলেছে, তোমার সার্ভার বা পার্সোনাল কম্পিউটার। আমি তোমাদেরকে আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যখন পাঠাচ্ছি সর্বশেষ গন্তব্য যেটা ছিল সেটাকেই আমরা এখানে ডেস্টিনেশন বলছি আর কি। তো এই যে ডেস্টিনেশনে আমার সিগন্যালটা আসলো, এবার ডেস্টিনেশন থেকে যখন কোনো রেসপন্স যাবে সেই রেসপন্সটা এই ফেসবুক সার্ভারের সাথে কানেক্টেড কোনো মডেমের মধ্য দিয়ে যাবে। মডেম সেটাকে কি করবে, মডুলেশন প্রসেসের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে এবং সেটা মিডিয়াম দিয়ে যাবে এবং যাওয়ার পর যেই আইএসপির সাথে কানেক্টেড ডিভাইসের কাছ থেকে সেই রিকোয়েস্ট এসেছিল ঠিক তার কাছেই চলে যাবে এবং সেখানে আইএসপির সাথে কানেক্টেড যে মডেমটা আছে মডেমের মধ্য দিয়ে সেটাকে আবার ডিমোডুলেট করে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার পর সেটা তোমার ফাইনাল যে ডিভাইসটা যেখান থেকে রিকোয়েস্টটা করা হয়েছিল সেখানে চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো কাজ করছে। এরপর আরেকটা বিষয়, পাবলিক টেলিফোন নেটওয়ার্ক। তোমাদেরকে টেলিফোন কমিউনিকেশন সিস্টেমের একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো বলেছিলাম, সেই জিনিসটা আমি এখানে একটু রিকল করছি। দেখো
তোমাদেরকে এতক্ষণ যেটা দেখালাম সেটা তো তোমরা বুঝলে যে ডাটা কমিউনিকেশনের উপাদান কি কি এবং সেখানে মডেম কিভাবে কাজ করছে। তো সেটার সাথে রিলেটেড একটা রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি মূলত। সেই জন্যই তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম যে আমি টেলিফোন লাইন ব্যবহার করে কিভাবে ডাটা কমিউনিকেট হয় সেটা বুঝাবো। তো তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না, আমরা বাসা বাড়িতে যে টিএনটি লাইনটা ব্যবহার করি, অর্থাৎ বাংলাদেশ তারও টেলিফোন বোর্ডের অধীনে যে টিএনটি লাইনগুলো আমরা ব্যবহার করি, ল্যান্ডফোনগুলো, সেই টিএনটি লাইন ব্যবহার করেও কিন্তু ইন্টারনেট চালানো সম্ভব। বিষয়টা তোমাদের কাছে হয়তো নতুন লাগতে পারে, তো আসলে ব্যাপারটা সম্ভব। তো পাবলিক টেলিফোন নেটওয়ার্ক যেটা আছে, অর্থাৎ টিএনটি যে সংযোগটা আছে, সেই সংযোগ ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ধরো তুমি তোমার বাসার কম্পিউটারে বসে টিএনটি লাইন ব্যবহার করে ফেসবুকের সার্ভারের সাথে কানেক্টেড হবে। তাহলে তোমার যে বাসায় যে কম্পিউটারটা থেকে তুমি সিগন্যালটা পাঠাচ্ছ, সেই সিগন্যালটা অবশ্যই একটা ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটা শুরুতে তোমার ওয়ার্ক স্টেশন অর্থাৎ তোমার সেন্ডিং ডিভাইসের সাথে সংযুক্ত কোনো মডেমের মধ্য দিয়ে পাঠানো হয়। মডেম সেটাকে কি করে, মডুলেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে এবং এই অ্যানালগ সিগন্যালটাই পাবলিক টেলিফোন নেটওয়ার্কের মধ্য দিয়ে পাঠায়। আর পাবলিক টেলিফোন নেটওয়ার্কের মধ্য দিয়ে এই অ্যানালগ সিগন্যালটা কোথায় চলে যায়, ফেসবুকের সার্ভারে চলে যায়। সার্ভারে যাওয়ার আগে অর্থাৎ সার্ভারে প্রবেশের আগে একটা মডেম হয়ে প্রবেশ করে। মডেম সেটাকে কি করে, ডিমোডুলেট করে সেটা সার্ভারের কাছে পাঠায়। সার্ভার সেই রিকোয়েস্টটা ফাইনালি অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর সে সার্ভার আবার কি করে, একটা ফিডব্যাক বা রেসপন্স পাঠায়। এই যে রেসপন্সটা কিন্তু মডেম হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে মডেম ফার্স্ট টাইম কিন্তু ওয়ার্ক স্টেশন তোমার সাথে যে মডেমটা সংযুক্ত আছে সেই মডুলেশন করেছিল এবং ডিমোডুলেশন করেছিল, কিন্তু যখন রেসপন্সটা পাঠাবে তখন এই মডেমটা কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে কোথায়, তোমার ডিভাইসের দিকে। তখন সে করে কি, সে মডুলেশনটা পারফর্ম করে, অর্থাৎ এখান থেকে যে ডিজিটাল রেসপন্সটা, ডিজিটাল সিগন্যাল যেটা রেসপন্স আকারে পাঠানো হচ্ছে, সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, যেটা পাবলিক টেলিফোন নেটওয়ার্কের মধ্য দিয়ে পাঠানো হবে। এবং অ্যানালগ সিগন্যাল কনভার্ট করার পর সেটা পাবলিক টেলিফোন নেটওয়ার্ক হয়ে এই মডেমে চলে আসে এবং এই মডেম এর মাধ্যমে ডিমোডুলেট হয়ে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, যেটা তোমার ওয়ার্ক স্টেশনে তুমি দেখতে পাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে তুমি ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারো। মূলত আমি তোমাদেরকে ওটাই বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে মডেম মডুলেশন ডিমোডুলেশন পারফর্ম করে তোমার একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কমিউনিকেশন করছে। তো আশা করি আমি সেটা বুঝাতে পেরেছি। তো আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। শেষ করার পূর্বে তোমাদেরকে বলে দিচ্ছি যে এতটুকু পর্যন্ত লেকচারের তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের উপাদানগুলো বর্ণনা করো। তো তোমরা এই উপাদানের বর্ণনাগুলো এখান থেকে শিখে নিবে। আশা করি আমার ভিডিওতে যথেষ্ট পরিমাণ তথ্য দেওয়া হয়েছে। তারপরও তোমাদের যদি আরও তথ্য দরকার হয় তোমরা সেক্ষেত্রে বই ব্যবহার করতে পারো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।